আল্লাহ প্রশ্নোত্তর প্রশ্নোত্তর পর্ব নিব। তো হিজামা করতে যে সমস্ত জিনিস লাগে তার মধ্যে প্রধান জিনিস হচ্ছে প্রথমত হিজামার কাপ লাগবে আমার। হ্যাঁ, বিভিন্ন ধরনের কাপ আমাদের দেশে পাওয়া যায়। হিজামার কাপ আমাদের প্রয়োজন। এরকম আমরা যখন লুজ কাপ গুলা কিনি, এরকম র্যাপিং করা থাকে। হ্যাঁ? তো এই আমাদের দেশে বিভিন্ন সাইজের কাপ পাওয়া যায়। তো এরকম হিজামার কাপ আমাদের প্রয়োজন। হ্যাঁ, হিজামার কাপ লাগবে। আমাদের দেশে সাধারণত ছোট বড় বিভিন্ন সাইজের কাপ পাওয়া যায়। যেমন দেখেন, এটা একদম ছোট, এটা অনেক বড়, বিভিন্ন সাইজের কাপ পাওয়া যায় আমাদের দেশে। তারপরে এই কাপটা যাতে শরীরে লেগে থাকে, কাপটা শরীরে লাগিয়ে রাখার জন্য আমাদের এরকম সাকশন গান লাগবে। এই গান দিয়ে আমরা কাপটা শরীরে লাগায় রাখি। সাকশন গান বলা হয় এটাকে। আবার যখন আমরা চুল সহ মাথায় হিজামা করি, চুল সহ মাথায় হিজামা করতে গেলে আমাদের কি লাগবে? আহ এরকম সাকশন মেশিন লাগবে। ঠিক আছে, যেটা মহিলাদের অনেক সময় চুল সহ মাথায় হিজামা করতে হয় বা পুরুষদেরও করা হয়, এবং শরীরের লোমশ অংশে। হ্যাঁ, চুল সহ মাথায় এবং শরীরের লোমশ অংশে কাপ বসাতে এই মেশিনটা আমরা ব্যবহার করি। ঠিক আছে। পেশেন্ট বেড লাগবে। এমন তো না যে আমি রোগীকে আসলে ফ্লোরের মধ্যে হিজামা করব। হিজামা করব পেশেন্ট বেডের মধ্যে, বেডে শোয়ে শোয়ে আমরা রোগীদেরকে হিজামা করব। ঠিক আছে। বেড টিস্যু দরকার, কারণ আমরা যাকে হিজামা করব, যেমন ধরেন এই বেডের মধ্যে অলরেডি একজনের হিজামা করানো করানো হয়েছে ধরেন। তো সে হয়তো ঘামছে, তার হয়তো চর্মরোগ থাকতে পারে, তার রক্ত কিছুটা বেডের মধ্যে পড়ে যেতে পারে, এরকম বিভিন্ন কারণে পরের যে রোগী যাকে আমি হিজামা করব সে একটু বিব্রত হতে পারে, তার রুচিতে বাড়তে পারে, তার হাইজিন মেনটেন পুরোপুরি নাও হতে পারে। এই জন্য আমরা ডিসপোজেবল বেড টিস্যু ব্যবহার করব। এটা খুবই কমন আইটেম, এটা পাওয়া যায়, আপনারা চাইলে আপনার এলাকাতে খোঁজ করলে এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। যারা আলট্রাসোনোগ্রাফি করতে যান, যারা ইকো করেন, দেখবেন এরকম জিনিস দেয়। চেয়ারটা আসলে এত বেশি প্রয়োজন নাই, এটা না হলেও চলবে। কারণ যারা হচ্ছে উপর হয়ে শুইতে পারে না তাদেরকে এই চেয়ারে বসে এই যেমন করানো হয় আর কি। সার্জিক্যাল ব্লেড অথবা নর্মাল ব্লেড, এই দুটো দিয়ে আমরা হিজামা করব। যে কোনো একটা, আমরা সার্জিক্যাল ব্লেড দিয়েও করতে পারি, নর্মাল ব্লেড দিয়ে করতে পারি। ঠিক আছে। কিন্তু আমরা কলম দিয়ে হিজামা করবো না, বা পিন দিয়ে আমরা হিজামা করব না। ঠিক আছে। কলম বা পিন হিজামার কোনো অংশই না, হিজামার কোনো যন্ত্রই না। ঠিক আছে। হিজামা করব আমরা সার্জিক্যাল ব্লেড বা নর্মাল ব্লেড দিয়ে। হিজামা করার আগে রোগীর শরীরটা পরিষ্কার করার জন্য, ক্লিন করার জন্য আমরা কিছু ক্লিনিং এজেন্ট ব্যবহার করব, যেমন হেক্সিসল, হাইড্রোজেন পারঅক্সাইড, বায়োডিন, যে কোনোটাই আমরা ইউজ করতে পারি। হুম, আমরা যে কোনোটা ইউজ করতে পারি, হেক্সিসল ইউজ করলে সবচেয়ে ভালো। যেমন আমরা এগুলো আগে থেকে একটা স্প্রে বোতলে ভরে নিব। এই যে এরকম দেখেন, স্প্রে বোতলে সুন্দর করে ভরে নিচ্ছি, জাস্ট আমি স্প্রে করতেছি। হাইড্রোজেন পারঅক্সাইডটা এরকম স্প্রে বোতলে ভরে নিব, এটা আমরা স্প্রে করে দেব। হ্যাঁ, ক্লিনিং এর জন্য এটা শুধু রোগীর শরীর ক্লিন না, আমার ধরেন আমার একটা ইকুইপমেন্ট ক্লিন করা দরকার, আমার ফ্লোরটা মোছা, মানে বেডের মধ্যে রক্ত লাগছে ওটা মোছা দরকার, এরকম বিভিন্ন কারণে আমাদের পরিষ্কার করার প্রয়োজন হবে। এই পরিষ্কারক পদার্থ হিসেবে আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারি। ঠিক আছে। আবার হিজামা করার পরে ওই জায়গায় যাতে কোনো ধরনের সংক্রমণ না হয়, জায়গাটা যাতে ভালো করে শুকিয়ে যায়, এই জন্য আমরা বিভিন্ন জিনিস ব্যবহার করতে পারি। আমরা বায়োডিন দিতে পারি, আমরা নেমানল পাউডার দিতে পারি, অয়েনমেন্ট দিতে পারি। হুম, মানে পাউডার ফর্মে, লিকুইড ফর্মে, এবং হচ্ছে মলমের মতো এরকম বিভিন্ন আকারে পাওয়া যায়। আবার আমরা চাইলে এখানে মধু লাগাইতে পারি, চাইলে এখানে আমরা অলিভ অয়েল দিতে পারি, কালিজিরা তেল, নারকেল তেল, বিভিন্ন জিনিস আমরা এখানে লাগাইতে পারি। মোট কথা হলো হিজামার পরে কোনো একটা জিনিস লাগিয়ে দেওয়া, যাতে সহজে এটা শুকিয়ে যায় বা কোনো ধরনের ইনফেকশন এখানে যাতে না হয়। এখন কার ক্ষেত্রে কোনটা লাগাবো? যেমন ধরেন শীতকালে আমাদের চামড়ার একটু টান টান থাকে, একটু শুকনা থাকে, শীতকালে আমরা সাধারণত অলিভ অয়েলটাকে প্রেফার করি। গরমকালে জায়গাটা ঘামে, হিজামার জায়গাটা বাইরে গেলে ঘামবে। হিজামা তো সে রুমের মধ্যে আছে তাই হিজামা করলো, কিন্তু বাইরে গেলে শরীরটা ঘামবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা তাকে নেভানল পাউডারও লাগাইতে পারি, চাইলে অয়েনমেন্টও লাগাইতে পারি। হুম। আবার আবার আরেকটা জিনিস আছে, হোমিওর একটা ওষুধ আছে ক্যালামডোলা, তাহলে ওইটাও লাগাইতে পারি আমরা। অবশ্যই মধু আসলে পিঠের মধ্যে লাগানো মুশকিল, মধু লাগাবো আমরা মুখের মধ্যে, হ্যাঁ, ফেসের মধ্যে আমরা মধু লাগাইতে পারি, কিন্তু পিঠে না, বুকে না, কারণ কাপড় লেগে যাবে। ঠিক আছে। তো অলিভ অয়েল, তেল আমাদের লাগবে, আমাদের এই যে আমার চেম্বারে আমরা বিভিন্ন ধরনের তেল রাখবো। মোটামুটি অলিভ অয়েল হয়ে গেলে হয়ে যাবে। আমরা তেলটা সুন্দর করে এভাবে স্প্রে বোতলে ভরে রাখবো, আমরা জাস্ট স্প্রে করার সময়, কাজ করার সময় এভাবে দিয়ে দিয়ে আমরা কাজটা করব, ইজিলি করতে পারবো আমরা। টিস্যু লাগবে, পর্যাপ্ত টিস্যু লাগবে, পর্যাপ্ত টিস্যু লাগবে, যাতে আমরা আহ 1 মিনিট।
টিস্যু আমাদের প্রচুর টিস্যু লাগবে, হিজামা চেম্বারে আমাদের প্রচুর টিস্যু লাগে, কারণ রক্তটা ক্লিন করতে হয়, রোগীর শরীর ক্লিন করতে হয়, বা অনেক সময় রোগীর হচ্ছে রক্ত রক্ত এখানে এখানে লেগে যায়, ওটা ক্লিন করতে হয়। আর রোগী হয়তো ওয়াশরুম সেরে কিছু ফ্রেশ হবে, তাকে টিস্যু দিতে হয়। এই জন্য আমাদের অনেক টিস্যু লাগবে হিজামার চেম্বারে। ডাস্টবিন লাগবে, ট্রলি লাগবে। দেখেন এই এই জিনিসগুলো সবগুলো জিনিস আমি, এই যে দেখেন এই যে ট্রলিটা দেখা যাচ্ছে, এরকম আমি ট্রলির মধ্যে নিয়ে নিলাম। তো দেখা যাচ্ছে রোগীর মাথায় যখন আমি কাপ বসাই, আবার যখন পায়ের দিকে কাপ বসাই, তো আমার ধরেন মাথার পাশে যদি জিনিসগুলো রাখা থাকে, আবার পা থেকে এনে মানে এখান থেকে নিয়ে এনে কাজ করতে হয়। এই জন্য সবচেয়ে ভালো হলো আমি যদি রোগীর শরীরের মানে ট্রলিতে সবগুলো জিনিস আমি মুভ করতে পারি, তাহলে সবচেয়ে সহজ। হ্যাঁ, ক্যাবিনেট আলমারির মতো জিনিস রাখবো, যাতে আমি সবগুলো এদিকে রেখে দিতে পারি। আমাকে সবসময় মাথায় রাখতে হবে একজন চিকিৎসকের সবচেয়ে বড় গুণ হচ্ছে রোগীর প্রতি সহমর্মিতা বা আন্তরিকতা। এই আন্তরিকতা যদি না থাকে, তাহলে আসলে আমরা ভালোভাবে হিজামা করতে পারবো না, এখানে ম্যাল প্র্যাকটিস হয়ে যাবে, ভুল প্র্যাকটিস হয়ে যাবে। কারণ দেখেন, আহ সাকশন ভালো করে দেওয়া, অনেক সময় ঠাস ঠাস করে সাকশন দিয়ে দেয়, বা কাপ কতটুকু বসাবো না বসাবো, মানে রোগীর সেশন সংখ্যা, কাপ সংখ্যা, ইভেন কাপ রিইউজ না করা, এই এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই রোগীর প্রতি আন্তরিকতা না থাকলে এটা ভিতর থেকে আসবে না, কোনোভাবে হিজামা করে পাঠিয়ে দেবে। এই জন্য আমরা আন্তরিকতার সাথে নিজের ফ্যামিলি মেম্বারের যেভাবে আমরা হিজামা করি, বা আমার ফ্যামিলি মেম্বারকে কোনো একটা চেম্বারে নিয়ে গেলে যেরকম আমি আন্তরিকতা আশা করতাম, আমার কাছে যে রোগীরা হিজামা করতে আসবে তাদেরকেও আমরা একইভাবে হিজামা দিব, আন্তরিকতার সাথে। এতে করে রোগীর সাথে একটা সম্পর্ক তৈরি হবে। মানে এই এই আন্তরিকতার কারণে রোগীর সাথে একটা সম্পর্ক তৈরি হবে, যে সম্পর্কের কারণে রোগী নিজেও আসবে, পরবর্তী অন্যদেরকেও রোগী পাঠাবে আমাদের কাছে। ঠিক আছে, পরবর্তীতে সে অন্য অন্য রোগীদেরকেও পাঠাবে। বুঝতে পারছেন? তো এই জন্য এটা আমরা মাথায় রাখবো। আমরা এখন দেখি যে কাপগুলা কোন সাইজের কাপ কোথায় কিভাবে বসাবো, কোন সাইজের কাপ কিভাবে বসাবো কোথায়। আমাদের দেশে বিভিন্ন বড় সাইজের কাপও পাওয়া যায়, ছোট সাইজের কাপও পাওয়া যায়। দেখবেন ওই যে দেখালাম আমি একটু আগে, এইটা একটা সাইজ, তারপরে ধরেন এই এই ছোটটা এটা একটা সাইজ। তো কাপ বসানোর নিয়ম হলো, মাথায় রাখবেন, সারা জীবন হচ্ছে কাজে লাগবে। মানে মাথায় কয় নাম্বার কাপ বসাবো, পিঠে কয় নাম্বার কাপ বসাবো, এই প্রশ্নগুলো চলে যাবে। তো কাপ বসানোর নিয়ম হলো, যেখানে যে সাইজের কাপ বসে, যেখানে যে যেই কাপ বসে, সেখানে ওই সাইজের কাপটা বসায় দেবো। হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখবো, আমরা প্রাধান্য দেবো বড় সাইজের কাপকে। যেখানে যে সাইজের কাপ বসে তার মধ্যে বড় সাইজের কাপটা বসায় দেবো। আমরা যদি একটা উদাহরণ দেই, যেমন ধরেন এই যে রুগী, তার মুখের মধ্যে এই কাপটা বসছে, ছোট কাপটা মুখের মধ্যে বসছে, এটা কিন্তু মুখের মধ্যে কিন্তু বড় কাপ বসবে না। বা এই যে কানের এই যে চোখের পাশে, এখানে বড় কাপ বসবে না, এখানে ছোট কাপে বসবে। আবার বুকের মধ্যে চিন্তা করেন তো, বড় কাপও বসবে, ছোট কাপও বসবে। তাহলে বুকের মধ্যে আমি কোনটা বসাবো? অপেক্ষাকৃত বড়টাই বসাবো। তাহলে নিয়মটা কি? প্রথম নিয়ম, যেখানে যে সাইজের কাপ বসে তার মধ্যে বড় সাইজের কাপটা বসানো, নিয়ম নাম্বার ওয়ান। সেকেন্ড হলো, খেয়াল রাখতে হবে রুগী যাতে ব্যথা বেশি না পায়। কারণ হিজামাতে আমরা জানি, যখন আমরা এই এই কাপ বসাই, কাপ বসিয়ে আমরা যখন একটু চা টান দিই, সাকশন দিই, তো সাকশন দিলে হয় কি, একটু টান টান লাগে, রুগী ব্যথা পায়। এখন আপনি যখন বড় কাপ দিয়ে সাকশন দিবেন, রুগী ব্যথা পাবে, বেশি এরিয়া জুড়ে টান দিবে, রুগী ব্যথা পাবে। আবার অনেক সময় ছোট কাপেই বরঞ্চ বেশি ব্যথা পাওয়া যায়। তো রুগীর কোনটাতে উপকার হচ্ছে, কোনটাতে মানে খারাপ লাগতেছে, ব্যথা হচ্ছে, এইটা জেনে বুঝে আমরা আগাবো। ঠিক আছে, তো আমরা খেয়াল রাখবো রুগী ব্যথা পায় কিনা। যদি ব্যথা পায় তাহলে সাইজ চেঞ্জ করে দেবো, ছোট সাইজের কাপ দেবো, বা ছোট সাইজেরটাতে ব্যথা পাচ্ছে একটু বড় সাইজের কাপ দেবো। এটা মাথায় রাখবো আমরা। তাহলে দুইটা নিয়ম বললাম আমরা, যেখানে যে সাইজের কাপ বসে সেখানে ওই সাইজের কাপ বসানো, তার মধ্যে বড় সাইজের কাপটা বসানো, যেখানে যে সাইজের কাপ বসে শরীরে যেখানে, তার মধ্যে সে বড় অপেক্ষাকৃত বড় সাইজের কাপটা বসানো। তৃতীয় নিয়ম হলো, খেয়াল রাখতে হবে রুগী যাতে ব্যথা বেশি না পায়। দুইটা নিয়ম চলে গেলো। তৃতীয় নিয়ম হলো, মাথার ক্ষেত্রে আমরা এই বড় সাইজের কাপটা বসানো থেকে বিরত থাকবো। সবচেয়ে বড় সাইজের যে কাপটা, এই যে 2 নাম্বার সাইজ, এই কাপটা আমরা মাথার মধ্যে বসাবো না। কারণ মাথাটা অনেক বেশি সেন্সিটিভ, ওই যে মাথায় টোকা দিলে অনেক বেশি ব্যথা লাগে, হাতে টোকা দিলে কোনো ব্যথা লাগে না। তো মাথাটা অনেক বেশি পেইন সেন্সিটিভ হওয়ার কারণে মাথা যখন আমরা বড় কাপ বসাবো, বড় কাপ বসালে যেটা প্রবলেম, যেটা বেশি এরিয়া নিয়ে টান দিবে, তো রুগী ব্যথা বেশি পাবে। এই জন্য আমরা মাথায় বড় সাইজের কাপ, অর্থাৎ 2 নাম্বার সাইজের কাপ বসানো থেকে আমরা বিরত থাকবো। ঠিক আছে, মাথায় আমরা 2 নাম্বার সাইজের কাপ বসানো থেকে বিরত থাকবো। আরেকটা কাজ আমরা করব, মাথায় একই সাথে আমরা 3টার বেশি কাপ বসাবো না। গতকালকে আমরা যখন মাথা ব্যথার পয়েন্ট নিয়ে আলোচনা করছিলাম, তখন এই বিষয়গুলো কিন্তু আলোচনা হয়েছিল। মাথায় হিজামা করার ক্ষেত্রে সতর্কতা, 3টা সতর্কতা বলছিলাম, কারো মনে আছে কিনা? প্রথম সতর্কতা ছিল যে সাকশন হালকা দেওয়া,
তারপরে বড় কাপ না দেওয়া, আর একই সাথে তিনটার বেশি কাপ না দেওয়া। কেউ হয়তো দুইটার বেশি সহ্য করতে পারে না, কেউ তিনটার বেশি সহ্য করতে পারে না। যেমন ধরেন যে এই রোগীর মাথায় এখানে দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে, কিন্তু সবগুলো একসাথে দেওয়া হয় নাই। প্রথমে দুইটা, পরে দুইটা, পরে দুইটা, এভাবে, অথবা প্রথমে তিনটা, পরে তিনটা, এইভাবে করা হয়েছে। একসাথে সব কাপ, সবগুলা কাপ বসায় দেওয়া হয়নি। তো এই জন্য যদি আপনি একসাথে বসায় দেন, তাহলে প্রবলেমটা যেটা হবে, রোগী অনেক বেশি ব্যথা পাবে। এই জন্য মাথায় যখন আমরা হিজামা করবো, খেয়াল রাখবো বড় সাইজের কাপ দিব না, বেশি সাকশন দিব না, আর একসাথে সব কাপ দিয়ে দেবো না। ধরেন আজকে একটা পেশেন্ট আপনি মাথায় 5-7টা কাপ দিবেন, 8টা কাপ দিবেন, 8টা একসাথে না, দুইটা তিনটা কাপ বসাইলেন, এগুলা হিজামা করলেন, পরিষ্কার করলেন, এরপরে আরো অন্য দুইটা পয়েন্টে কাপ বসালেন, এভাবে করবেন। এতে করে রোগীর কমফোর্ট হবে, মানে এত বেশি অসহনীয় মাত্রার ব্যথা হবে না। ঠিক আছে। আর শরীরের বিষয়টা, শরীরে তো আপনি চাইলে বড় সাইজের কাপ বসাইতে পারতেছেন, সমস্যা নাই। এখানে যদি রোগীর সহ্য হয়, তো আপনি তাহলে কাপ বসাইতে পারেন। তাহলে আমরা কাপ বসানোর যে নিয়মগুলো, এখন যদি চিন্তা করেন এই নিয়মের উপর আপনি সবগুলো কাপ বসাতে পারবেন না। শরীরের ক্ষেত্রে আমরা কি বলছি, যেখানে যে সাইজের কাপ বসে, যেখানে ওটা বসাই দেন। অপেক্ষাকৃত বড় সাইজের কাপ বসান। এখন আপনার কাছে ছোট কাপ আছে, আপনার কাছে বড় কাপ আছে, আপনি হাঁটুয় বসায় দেখেন তো কোনটা বসে, আপনি পিঠে বসায় দেখেন তো কোনটা বসে, আপনি মুখে বসায় দেখেন তো কোনটা বসে। যেটা বসে ওইটা ওখানে বসায় দেন, তুলনামূলক বড় সাইজের কাপটা। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে রোগী যাতে ব্যথা বেশি না পায়, এটা এটা ইম্পর্টেন্ট জিনিস। রোগীর ব্যথা দেওয়া যাবে না, রোগী যাতে ব্যথা বেশি না পায়, এটা খেয়াল রাখতে হবে। আর মাথায় যখন আমরা রোগীর হিজামা করব, মাথাটা অনেক বেশি সেন্সিটিভ, আবার বলতেছি প্রচুর সেন্সিটিভ। যদিও মাথা ব্যথার প্রচুর রোগী আমাদের কাছে আশপাশে আছে। আমরা যখন মেশিন দিয়ে হিজামা করবো, একটু আগে মেশিন দেখালাম আমরা, সাকশন মেশিন, তখন আমরা হালকা সাকশন দেব। আমরা যখন ম্যানুয়ালি হিজামা করব নেড়া মাথায়, তখন আমরা হালকা সাকশন দেব। হ্যাঁ, রোগীর সহ্য ক্ষমতার মধ্যে, একেবারে হালকা দিলে তো আবার খাপ খুলে যাবে। রোগীর সহ্য ক্ষমতার মধ্যে, এমন না যে অনেক বেশি দেবো, এটা করব না। আর মাথায় একসাথে তিনটার বেশি কাপ দেবো না। আজকে যদি 5টা বা 10টাও লাগে, দুইটা দুইটা বা তিনটা তিনটা করে, এর বেশি একসাথে দিয়ে দেবো না। অনেক ছবি আমাদের সামনে আসে একসাথে 15-20টা কাপ দেওয়া মাথায়, এটা পাগলামি। ঠিক আছে। তো এই দুইটা বিষয় এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই বলেন। হিজামা করতে কি কি জিনিস লাগবে এটা আলোচনা করলাম, এবং কাপগুলা কিভাবে কোথায় বসাবেন এই বিষয়টা আমরা আলোচনা করলাম। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? চ্যাট বক্সে জানাতে পারেন। এই পর্যন্ত ক্লিয়ার কিনা?